দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। বলা হয় গণতন্ত্র ও গণমাধ্যম চলে হাত ধরাধরি করে। গত 2 দশকে দেশের সংবাদপত্র শিল্পের বিকাশ যতটুকু হয়েছে সেই তুলনায় গণমাধ্যম স্বাধীনতা কতটুকু ভোগ করছে তা নিয়ে রয়েছে বিতর্ক। জাতীয় নির্বাচন সামনে রেখে গণমাধ্যমের ভূমিকা নিয়েও রয়েছে কৌতূহল। চলমান নানা সংকট, সম্ভাবনা, আশা জাগানিয়া নানা ইস্যু নিয়েও সরব আলোচনা দেশ জুড়ে আছে, বৈশ্বিক নানা ইস্যু। এসব নিয়ে কথা বলবো আজকের এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। আপনাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মতিউর রহমান চৌধুরী, আপনাকে আমন্ত্রণ জানানোর একটা বিশেষ কারণ আছে। আপনার পত্রিকা দৈনিক মানবজমিন রজত জয়ন্তী পালন করছে, 25 বছর পার করলো। যে এই 25 বছরের যে লং জার্নি, সেই জার্নির প্রেক্ষাপটে আসলে আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কতটুকু ব্যবধান আছে? ধন্যবাদ সীমান্ত খোকন, আপনিও আমার সহকর্মী ছিলেন মানবজমিনে, তো আপনাকেও ধন্যবাদ দেব। 25 বছরে অনেক লড়াই করতে হয়েছে, সুখকর ছিল না, বলা চলে কঠিন। নানা কারণ, কখনো আর্থিক সংকট, কখনো নানা চাপ, কখনো মামলা মোকদ্দমা, অনেক কিছু। এর মধ্যে রাজনৈতিক অনেক টালমাটাল অবস্থাতে অনেক কিছু হয়। তো সেই কারণে মানবজমিন অনেকটা লড়াই করেই টিকে আছে বা টিকে ছিল। হ্যাঁ, একটা পত্রিকার জন্য 25 বছর, আমরা যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ অনেক সময়, দীর্ঘ সময় বলা চলে। কিন্তু পত্রিকা বের করা যতটা সহজ, ততটা কিন্তু টিকিয়ে রাখা কিন্তু ততটা সহজ না। তার কারণ হলো অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। বিশেষ করে আমরা যদি কোভিডের দিকে তাকাই, কোভিড কিন্তু সংবাদপত্র শিল্পকে একদম কাবু করে দিয়ে গেছে, এটা এক। 2 নম্বর হচ্ছে জরুরি জমানায় অনেক কিছুই লেখা যায় নাই, এমনকি অনেক টকশোতেও কথাও বলা যায় নাই, তো নানাভাবে তো চলে। তো পত্রিকায় অনেক খবর, যেমন সেলফ সেন্সরশিপ, এটা অন্যরা অনেকেই নানাভাবে ব্যাখ্যা করে থাকেন। তা আমি মনে করি যে হ্যাঁ, আমি আমার সহকর্মীরা, আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে আমার, তারা নিজেরাই এখন ঠিক করে ফেলেন যে এটা দেওয়া ঠিক হবে না। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা কাগজ 25 বছর টিকে রাখার, বিশেষ করে ট্যাবলয়েড বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট। আমাকে অনুকরণ করে 7টা কাগজ বেরিয়েছিল, যায় দিন সহ, সেটা কোনোটাই কিন্তু ঠিকই পারেনি। তো একটা কাগজ এর মধ্যে অনেক কিছু করে আমাকে, তার কারণে আমার কম্প্রোমাইজ করতে হয়েছে, অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। আপনি যখন কাজ করেছেন তখন কিন্তু যে মেজাজ ছিল সেই মেজাজটা কিন্তু আমি ধরে রাখতে পারিনি। আর এখন যেটা হচ্ছে সিরিয়াস তো সিরিয়াস কাগজের মধ্যে সুবিধা আছে, অসুবিধাও আছে। সাইজ কিন্তু আসলে কোনো ফ্যাক্টর না। আপনি মেটেরিয়ালটা আপনি কী দিচ্ছেন সেটার উপর নির্ভর করে। তবে মানবজমিনের একটা বিশেষত্বটা যেটা হলো যে সে সত্য ঘটনাগুলোর উপরে দৃষ্টি দিয়েছে, যে এই ঘটনাটা এটা এইভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আমাদের সাথে হয়তো একমত নাও হতে পারেন। সরকারগুলো যত সরকারই আসুক, সব সরকারের মধ্যে হেডিংয়ের কারণে আর লাল হরফে লেখা হওয়ার কারণে এক ধরনের প্রতিক্রিয়া হয়তো নেতিবাচক, কিন্তু ভিতরে কিন্তু আসলে কি ওই রকমের কোনো রিপোর্ট নাই যে রিপোর্টের কারণে কাগজ বন্ধ করে দেওয়া বা কাগজের কী করা। তবে নানা ধরনের অন্য সমস্যা আছে, এটা আপনি জানেন, এগুলো দিয়ে বলার বিষয় না। তবে আপনি আমার জিজ্ঞেস করেছেন যে 25 বছর মানবজমিনের, হ্যাঁ আমরা লড়াই করেই টিকে আছি আর কি। আর বড় কাগজ যারা, তাদের সাথে তাদের তো আলাদা একটা কী থাকে, তাদের মেজাজ আলাদা, তারা রিপোর্টিংয়ের ধাঁচ আলাদা, রিপোর্টার বেশি, তারা মানে অনুসন্ধানী রিপোর্ট করার চিন্তা করেন। তবে হ্যাঁ, আমরা বেশ কিছু রিপোর্ট করেছি যেগুলো আলোচিত হয়েছে। বিশেষ করে যদি আমার বলতে হয় স্টুডিওতে, সেটা হচ্ছে ক্যাসেট কেলেঙ্কারিতে একজন শুরুর দিকে
তারপরে সর্বশেষ হারিস চৌধুরীর রিপোর্ট, জি জি, এটা আমাদেরকে একটু কিছুটা মাইলেজ দিয়েছে। আচ্ছা আপনার কাছে আবার যাব আমরা। তো জনাব সোহরাব হাসান, তো আসলে কথা হচ্ছিল যে গণমাধ্যমের কথা, তো গণমাধ্যম আর গণতন্ত্র আমরা বলছিলাম যে মানে হাত ধরে হাঁটাহাঁটি করে আসলে কতটা আমরা এই হাঁটাহাঁটি করতে পারছি বা। ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই মতি ভাইকে অভিনন্দন জানাবো মানব জমিনের রজত জয়ন্তী উপলক্ষে। এবং মতি ভাই যে সংগ্রাম, সংকট এবং বাধার কথা বললেন, এটি কম বেশি সব পত্রিকাকেই, সব গণমাধ্যমকেই মোকাবেলা করে এই অবস্থায় আসতে হয়েছে বা হচ্ছে। তো এই সংকট তো আছেই, এবং গণতন্ত্র যেখানে ভঙ্গুর, গণতন্ত্র যেখানে প্রশ্নবিদ্ধ, বা এখনও আমরা যে কথা বলা হয় আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমরা হাইব্রিড গণতন্ত্রের বা সংকর গণতন্ত্রের মধ্যে যখন থাকি, তখন গণমাধ্যমকে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আরও সমস্যা হচ্ছে যে একসময় আমরা কিন্তু সামরিক শাসনের সময়, প্রচণ্ড সামরিক শাসন, মানুষ কথা বলতে পারতো না, রাস্তায় নামতে পারতো না, রাজনীতিকদের চোখ বেঁধে নিয়ে গেছে, কিন্তু গণমাধ্যম মোটামুটি তার ভূমিকা পালন করেছে। এবং এর সাথে সর্বশেষ যখন জরুরি অবস্থা ঘোষণা করলো ক্ষমতায় থাকার জন্যে 90-এর 27শে নভেম্বর, তখন কিন্তু বাংলাদেশের সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল সরকার। তখন সরকারি মালিকানাধীন পত্রিকা সহ, অর্থাৎ সংবাদ কর্মীদের মধ্যে একটা একাত্মতা ছিল, একতাবদ্ধ ছিলেন তারা। সুতরাং সংগ্রামটা করা সহজ হয়েছে। এখন কিন্তু আমরা বিচ্ছিন্ন, ইউনিয়ন বিচ্ছিন্ন, সংগঠনগুলো নানা মত পথ, এবং সাংবাদিকদের সংগঠন সাংবাদিকতার চেয়ে অন্য বিষয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যায়। সেখানে সংগ্রামটা কঠিন। আমরা সর্বশেষ যেটা বলতে পারি যে সাংবাদিকদের সংঘবদ্ধ আন্দোলন বা সংঘবদ্ধ সংগ্রামের শেষ উদাহরণ হচ্ছে সাগররুনি হত্যা মামলার বিচারের দাবিতে ইউনিয়ন এক ধরনের এক প্ল্যাটফর্মে এসেছিল, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারিনি। সংগ্রাম, গণমাধ্যম যখন সংগ্রাম করেই টিকে থাকতে হবে, টিকে থাকা না মানে সংগ্রামটা নিজের টিকে থাকার জন্যে না, কিন্তু আপনি যেটা বলছেন গণমাধ্যমের সঙ্গে গণতন্ত্রের যে সম্পর্ক, গণতন্ত্র টিকে থাকার জন্য কিন্তু গণমাধ্যমকে সংগ্রাম করতে হবে। না হলে তো অন্য চাকরির মতো বা অন্য অষ্টয় পেশার মতো তার নিজের সুবিধা দেখত। আর যেখানে অধিকাংশ মানুষ সুবিধা বঞ্চিত, মানুষ অধিকার বঞ্চিত, সেখানে তাদের হয়ে কথা বলার দায়িত্বটা কিন্তু গণমাধ্যমের উপর পড়ে। যেখানে অন্যায় বেশি, যেখানে দুর্নীতি নীতি হয়ে পড়ে, তখন গণমাধ্যম কিন্তু চুপ থাকতে পারে না। তো সীমিত অথবা বলবো যে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে গণমাধ্যম দায়িত্ব পালন করছে। এবং রাজনৈতিক মহলে একটা কথা চালু আছে যে এখন গণমাধ্যম হচ্ছে বিরোধী দল। তো সুতরাং এক ধরনের গণমাধ্যম তার ভূমিকা পালন করছে। মতিভাই যদিও বলছেন যে আমরা করতে পারিনি, কিন্তু আমি তার মধ্যেও বলবো যে গণমাধ্যম এই যে করতে পারেনি এই উপলব্ধিটা কিন্তু পারার জন্যেই সচেষ্ট থাকা। এবার যাব আমরা অজয় দাশগুপ্তের কাছে। আমরা যেটা জনাব সোহরাব হাসান আলোচনা করছিলেন যে এই গণমাধ্যমের মধ্যে যে কর্মীদের বিচ্ছিন্নতা, সংবাদপত্রের লোকজনের একটা কিংবা সংঘবদ্ধতা নেই, মানে এটা যদি ছোট্ট করে বলেন যে তুই ইস্যুটা। প্রথমত মতি ভাইকে তার পত্রিকা অভিনন্দন, শুভেচ্ছা। মতি ভাই কিন্তু আমার কাছে রিপোর্টার এখনো, কিন্তু আমার খুব ভালো লাগলো শুনে। আমি নিজেও খুব সম্পাদক যতটা না, মানে এবং আমি নিজের যদি বলি, আমি তো সংবাদপত্রের পাঠক 65 বছরের বেশি, এবং যাকে আমি প্রতিপক্ষ মনে করি সেই পত্রিকাগুলো আমি স্কুল জীবন থেকে বেশি করে পড়ি আর কি। মানে একসময় ধরেন আমি পয়গাম পড়তাম খুব মনোযোগ দিয়ে, মানে মোনায়েম খানের পত্রিকা। মানে এটা কিন্তু একটা যে প্রতিপক্ষ কি বলে তারটা জানা। আমি যেমন
এই স্বাধীনতার পরে গণকণ্ঠ আমি খুব মনোযোগ দিয়ে পড়তাম এবং অনেক হেডিং ইত্যাদি অনেক মুখস্থ। এইটা ধর মানে আমাদের এই ভূখণ্ডে যদি বলি গণতন্ত্র, সংবাদপত্র, মানে আদর্শ মন্তব্য ধরলে যিনি করেছেন তিনি সংবাদপত্রের বাইরের লোক, অমর্ত্য সেন। বিশেষ করে এই যে ভারত, চীন, বাংলাদেশ, এই যে দুর্ভিক্ষ তো এগুলোতে খুব কমন ছিল তো, এবং উনি একটা মানে মন্তব্য করে গেলেন এটা তো অনন্তকালের জন্য, যে স্বাধীন সংবাদপত্র থাকলে কোনো দেশে দুর্ভিক্ষ হবে না। মানে অর্থাৎ কষ্টের কথাটা তুলে আনা আর কি। আমার সংবাদের একটা ছোট রিপোর্ট মনে আছে, জামালপুরে বোধহয় এরকম একটা ছোট খবর বের হয়েছিল যে চালের দাম হঠাৎ করে বেড়ে গেছে, আর কোথাও নাই, একটা এলাকার। পরে দেখা গেল যে চাল আমদানিকারকরা এই খবরটা পুশ করেছিল আর কি এলাকায়, এরকম। কিন্তু সংবাদপত্র একটা আর একটা দিক যদি ধরি আমি, যে আপনি বা শুধু সংবাদপত্র না তো, এখন তো মানে টেলিভিশন, বেতার, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রিকা, টেলিভিশন, সবারই পত্রিকা, টেলিভিশন সবারই তো অনলাইনে আছে। জি, কাজেই মানে একদিকে রুদ্ধ যদি বলি কোনো কোনো বিবেচনায়, আবার মুক্তপ্রাণও বলি, মানে পত্রিকার চেয়ে অনলাইন খবরগুলো বা ইন্টারনেট পত্রিকার পাঠক অনেক বেশি আর কি, তাই না? এটাও কিন্তু একটা জায়গা আর কি, একেবারে সব কিছু মানে কোনো দেশে বন্ধ করে রাখে। আমার বিশেষ করে 2007-এ যখন জরুরি আইন জারি হলো, তখন কিন্তু সংবাদপত্রের উপরে নিয়ন্ত্রণ তুলনামূলক, যে সামরিক শাসন বা আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসছে, যে নিয়ন্ত্রণ অতীতে আমরা দেখেছি, আইয়ুব খানেরটা আমি দেখেছি, জিয়াউর রহমানেরটা দেখেছি, এরশাদের সময়টা দেখেছি, কিন্তু সেই তুলনায় তো কম ছিল। তখন আমি প্রথম দিনই প্রশ্ন করেছি মানে সিনিয়র যারা ছিলেন বা সহকর্মী যারা ছিলেন, যে পত্রিকায় হস্তক্ষেপ না করে এই তত্ত্বাবধায়ক, বিশেষ ধরনের তত্ত্বাবধায়ক সরকারের এজেন্ডা বাস্তবায়ন সম্ভব কিনা। আচ্ছা, তো আমরা এবার আরেকটা ইস্যুতে যাচ্ছি, যে মতি ভাই আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রের এবং ভারতের দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলা সফর করছেন। তো এখানেও আসছে যে আসলে নির্বাচন ইস্যুটা আসছে। এরপরে আপনার ভারতের যে পররাষ্ট্র সচিব এসছেন, উনি বলেছেন যে আমরা শেখ হাসিনার সরকারকে সমর্থন করি। তো এই একটা হলো নির্বাচন, মানে শেখ হাসিনা বলেছেন যে আমরা নিরপেক্ষ নির্বাচন উপহার দেব। হ্যাঁ, তো এই বিষয়গুলো ওনাদের সফরটা কিভাবে দেখছেন আপনি? এই সফর থেকে আমাদের কি জানার আছে এবং কি শেখার আছে, এইটাও আমরা জানার কৌতূহল। হ্যাঁ, মানে দুজনের দুটা এজেন্ডা। যুক্তরাষ্ট্রে যিনি এসছেন তার রাজনৈতিক বা অর্থনৈতিক বা অন্যরকম মনে করেন প্রতিরক্ষা খাতে যদি কোনো ইন্টারেস্ট থাকে, সেটা হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি বলেছেন, কিন্তু এটা বাইরে কিন্তু ওইভাবে প্রকাশ পায়নি। তো যেহেতু আমেরিকার স্ট্যান্ড ক্লিয়ার এখানে, তারা নির্বাচনটা আর একটু সহি নির্বাচন চায়, যে নির্বাচনে কোনো রকমের অবিচার, অন্যায়, অথবা ভোট মানে ব্যালট বাক্স চুরি হবে না, অথবা যদি ইভিএমে ভোট হয় তাহলে ওই রকম কারচুপি হবে না। এটা তাদের একটা স্ট্যান্ড। অতীতের অভিজ্ঞতা তারা উল্লেখ করে যেটা করেছেন। আর সরকার বলছেন যেটা, যে আমরা নির্বাচন তো অবাধ নিরপেক্ষ করতে চাই, করব ভবিষ্যৎ যেটা আর কি, অতীত নিয়ে আলোচনা করে লাভ নেই, আমরা সবাই জানি কী হয়েছিল। তো এই হচ্ছে একটা অবস্থান। তো যেটা লেখালেখি হয়, যদিও আমি জানি না, আমেরিকা এখনও স্পষ্ট করে বলেন নাই কীভাবে, যে ভারতের চোখে বাংলাদেশকে আমরা দেখব আমেরিকার ওয়াশিংটনে বসে, এটা কেউ কেউ বলে থাকেন। তো এই যুক্তির পেছনে অনেকে বলেন যে ডোনাল্ড লু যখন ঢাকায় আসলেন, অথবা অন্য কর্মকর্তারা যখন ঢাকা আসলেন, তখন দিল্লি হয়ে ঢাকা আসছেন। আচ্ছা, এটা অনেকে বলতে চান। আমি এই যুক্তিতে বা বিতর্কেও যেতে চাই না। তো আপনার যেটা জানার কৌতূহল সেটা তো আমি বলে দিচ্ছি। তারা তাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য তারা ওই যে কারণে স্যাংশন দেওয়া হয়েছিল, স্যাংশনের পক্ষে বিপক্ষে তো নানা যুক্তি আছে। স্যাংশনের সময়টা আপনি খেয়াল করবেন যে তারা এটা পরিষ্কার করেছেন যে কী কারণে স্যাংশন দেওয়া হয়েছে।
এবং কোনটা সঠিক না। পরবর্তী পর্যায়ে তারা এটাও স্বীকার করেছেন যে স্যাংশন পরবর্তী বাংলাদেশে বেশ কিছু উন্নতি হয়েছে, বিশেষ করে র্যাবের। আচ্ছা, তো এটাও স্বীকার করেছেন। কি তাই বলে যে কাল সকালবেলা স্যাংশন উঠে যাবে তা কিন্তু নয়। আচ্ছা, 2, তারপরে কি দাঁড়ায় তাহলে অবস্থাটা কি? তারা তাদের অবস্থান থেকে এটা বলছেন। ভারত মহাসাগরের ব্যাপার আছে, ইন্দো প্যাসিফিক আছে, এগুলো আছে। তারপরে নানা ধরনের মানে রাজনীতি আছে, ভূ রাজনীতি আছে। তো ইন্ডিয়া একরকম দেখে, আমেরিকা একরকম দেখে, চীন আলাদা আছে, চীন আলাদা অবস্থান এই মুহূর্তে আলাদা অবস্থানে আছে। তাহলে কি দাঁড়াইলো? আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক কি তিক্ততায় ভরা, নাকি সম্পর্কটা আরও উন্নত হতে যাচ্ছে? এই বিতর্কগুলো কিন্তু পর্দার আড়ালে অনেক ধরনের খেলা আছে। তো সেই জন্য আমরা যত সহজে অঙ্ক মিলাই, সেই অঙ্ক মিলানো বোধহয় আসলে সম্ভব না, কঠিন আর কি। কঠিন এই কারণে যে আমরা আসলে অনেক সময় টেবিলের বসে সিদ্ধান্ত নিচ্ছি, আসলে বাস্তবে কি ঘটেছে আমরা জানি না। কারণ এই দেশে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ভেতরের খবর বের করতে পারি না। তো জনাব সোহরাব হাসান, আসলে ভিতরের খবরটা আমরা পাই না কেন? আসলে আলটিমেটলি আপনি তো না পাই না। এক হচ্ছে যে আমাদের রাষ্ট্র তো ট্রান্সপারেন্ট না, মানে স্বচ্ছ নয়। তো স্বচ্ছ না হলে তো তার পছন্দের তথ্য দেবেন, এবং যেটা পছন্দের নয় বা যেটা তার দুর্বলতার চিত্র উঠে আসবে সেই তথ্য দেবেন না। এবং সেটাই আমাদের পূর্বাপর সব সরকারের পদাধিকারী করে আসছেন, নীতি নির্ধারকরা। বিষয়টা হচ্ছে ভারতের যে পররাষ্ট্র সচিব আসছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কর্মকর্তা, 2 পক্ষের স্বার্থটা ভিন্ন, যেটা মতভাই ইঙ্গিত দিলেন। ভারতের সাথে বাংলাদেশ নিকট প্রতিবেশী, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু এর মধ্যে দিয়ে অনেকগুলো সমস্যা তো আছে, চাওয়া পাওয়ার হিসাব। এবং এটি শুধু যে 2 দেশের মধ্যে না, 2 রাজ্যের মধ্যেও, ভারতের 2 রাজ্যের মধ্যেও আমরা অনেক কিছু নিয়ে ঝগড়া বিবাদ করতে দেখি। বিষয়টা হচ্ছে আমরা আমাদের স্বার্থ আদায় করতে কতটা তৎপর, কতটা অঙ্গীকারাবদ্ধ। আর ভারত বা যুক্তরাষ্ট্র বা যে কোনো দেশ তাদের স্বার্থ আদায় করতে চাইবেই এবং আদায় করে নিচ্ছেও। যে বিষয়টি হচ্ছে আমরা জানি না যে এই মুহূর্তে যেটি খুব জ্বলন্ত বিষয়, সেটা হচ্ছে আদানির থেকে যে আমরা জ্বালানি নিচ্ছি, সেখানে আমরা কতটা ঠকে যাচ্ছি, এর বিকল্প ছিল কিনা, এই বিষয়টি কিন্তু বেশ আলোচনায়। ভারতে কিন্তু এটা এ নিয়ে গণমাধ্যমে এবং রাজনৈতিক মহলেও খুব তোলপাড় হচ্ছে, কিন্তু আমাদের এখানে আলোচনাটা সেভাবে নেই, অর্থাৎ আমরা করতে পারিনি। এমনকি জনগণের মধ্যেও এটার একটা ইম্প্যাক্ট আছে, জনগণের মধ্যে এখানেও আছে, প্রশ্ন আছে। এখন এই প্রশ্নের উত্তরটা কে দেবে? উত্তর সরকারই দেওয়ার কথা। যেমন কারো নাম ধরে যে এখানে কে সুবিধা নিয়েছে কথাও আসছে, তাহলে সেই জবাব, তাহলে কি তদন্ত কমিটি হবে, একটা কমিশন হবে? মানে এই প্রশ্নগুলো আসছে। অথবা আমরা যদি বাংলাদেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমরা কি বিকল্প খুঁজব? মানে অনেকগুলো প্রশ্ন, এটি একটি। দ্বিতীয় হচ্ছে যে অনেক দিনে বকেয়া যে বিষয়গুলো, যেমন তিস্তা সহ অন্যান্য নদীর পানি বন্টন এবং আরও অনেক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখনও অ্যান্টি ডাম্পিং, যেটা বাংলাদেশের থেকে এখানে যে পণ্য যায়, ভারত থেকে তার 10 গুণ আসে, কিন্তু তারপরও বাংলাদেশের যে সীমিত পরিসরে যায় যেটি পাট এবং অন্যান্য পণ্য, তার উপরও ডাম্পিং দেয়াটা কতটা যৌক্তিক, কতটা বন্ধুত্ব সুলভ, এই প্রশ্নটা আসবে। যুক্তরাষ্ট্রের ভূ রাজনীতিটা বড়, ভূ রাজনৈতিক স্বার্থ। তারা গণতন্ত্রের কথা বলে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তো গণতন্ত্রের কথা বলে না, মানবাধিকারের কথা বলে না। বাংলাদেশের ক্ষেত্রেই, বাংলাদেশ বা আরও পাকিস্তানের ক্ষেত্রেও বলে। তো সুতরাং যুক্তরাষ্ট্র কিন্তু এক ধরনের তার পররাষ্ট্রনীতি, তার স্বার্থই সবসময় অগ্রাধিকার পেয়ে থাকে। আমাদের যে নিষেধাজ্ঞা বা স্যাংশন দিয়েছে, সেটাও চাপে রাখার জন্যে না শাস্তি, এই দুইটার মধ্যে আমি কিন্তু খুব নিশ্চিত না যে শাস্তিটাই দেয়া। কারণ এই 6 জন কর্মকর্তার, এটা নৈতিকভাবে বাংলাদেশের জন্য একটা কি বলে, একটা আমাদের পরাজয়
যে একটা রাষ্ট্র, আমাদের এখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এই এই যুক্তি দেখিয়ে আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। নৈতিকভাবে আমরা এটি বলবো যে আমরা দুর্বল অবস্থা নেই, কিন্তু 6 জন কর্মকর্তা বা 7 জন কর্মকর্তা দিলে এটা কোনো বড়, হ্যাঁ, মানে যদি ওই ইম্প্যাক্টের কথা বলি, প্রভাবের কথা বলি, খুব প্রভাব হবে না। এবং এদের একজন কিন্তু যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। একটা ভয় ছিল, যেটা গত 10 ডিসেম্বর যে ছিল, আরও নতুন করে কোনো নিষেধাজ্ঞা দেয় কিনা। সরকারের মধ্যেও এক ধরনের সরকারের মন্ত্রীদের কথাবার্তায় একটা অস্থিরতা লক্ষ্য করা গিয়েছিল। তো সেটা থেকে সেই পর্ব উতরে গিয়েছে সরকারি কর্মকর্তা। ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, বা যুক্তরাষ্ট্রও বলছে যে নিষেধাজ্ঞার কারণে এখানে বিচার বহির্ভূত হত্যা অনেক কমে গেছে বা মানবাধিকার পরিস্থিতি উন্নতি হয়েছে। তো এটি যুক্তরাষ্ট্রের চাপের কারণে, নিষেধাজ্ঞার কারণে কেন হবে? আমরা কেন আমরা স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেছি, সেখানে আমরা কেন আমাদের মানবাধিকার নিয়ে চিন্তা করব না, মানবাধিকার রক্ষা করব না? আমাদের নির্বাচন নিয়ে কেন অন্য দেশ কথা বলতে আসবে বা কথা বলার সুযোগ কেন দেব? আমি তো মনে করি এটা, এবং যে কথাগুলো আমরা এই বিদেশি প্রতিনিধিদের বলি, এই কথাগুলো সরকারি দল কেন বিরোধী দলকে বলে না, কেন বিরোধী দল সরকারি দলকে বলে না? এটাই তা আসতেছি আপনার কাছে, অজয় দাশগুপ্ত। তো এই যে এই সোহরাব হাসান যেটা বললেন যে আসলে আমাদের ডেমোক্রেসি, আমাদের নির্বাচন, এই ইস্যুগুলো আমরা জনগণকে না যতটা প্রায়োরিটি দিই, এর চেয়ে বেশি বিদেশিদের প্রায়োরিটি দিই। তা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, বাংলাদেশে যদি একসঙ্গে আমেরিকা, রাশিয়া, ভারত, চীন এরকম দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, হয়তো আমাদের দেশের বিবেচনায় গুরুত্ব, আমরা তো প্রধানমন্ত্রী, অনেক সময় মনে হয় যে প্রধানমন্ত্রীর বাইরে কেউ গুরুত্ব, আমেরিকার জুনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আসলেও কিন্তু আমাদের গণমাধ্যম, কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে এটা কি শুধু গণমাধ্যম? এটা তো গভর্নমেন্টও তো অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে। গণমাধ্যমে যে আসে সেটা তো পাবলিক এবং সরকার সবটা মিলিয়েই, বা অন্য রাজনৈতিক শক্তি সবটা মিলিয়েই তো গণমাধ্যমের ফোকাসটা থাকে। অসুবিধা কি? বাংলাদেশ গুরুত্ব পাচ্ছে। গুরুত্বহীন হলে তো ওয়াশিংটন থেকে একটা বার্তা পাঠিয়ে দিলেই হতো আর কি, কিছু লাগে না। গার্মেন্টস যারা এক্সপোর্ট করে তাদেরকে বলে দিলে হয় যে 1% ডিউটি বাড়ায় দাও, মানে তো একটা তার এখানে আসতে হয় না। অনেক দেশ আসতেছে ভালো আর কি, এখন প্রত্যেকের এজেন্ডা আছে, এটা তো কোনো সন্দেহ নেই। আমেরিকার এজেন্ডা 71 একরকম ছিল, পাকিস্তান না ভাঙে যাতে। আবার আমাদের গণমাধ্যমে সবটা, যে আমি একটা দেখলাম যে 15 ফেব্রুয়ারি আসছে কেন, তার মানে কি 96 15 ফেব্রুয়ারি ইলেকশন স্মরণ করায় দিতে আসছে? মানে ইলেকশনটা করছে বিএনপি 15 ফেব্রুয়ারি, কিন্তু আসছে আওয়ামী লীগের আমলে, যে ওইরকম পথে আর যায়ও না। মানে নানান রকমের কথা হয়। কিন্তু বাংলাদেশ এখন যে অর্থনৈতিক বা আন্তর্জাতিক একটা অবস্থায় আসছে, এই চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য কি এত, মানে এই বেলুন ফুটাইছে রকেট ফাটে নিক্ষেপ করে আর কি। তো বেলুন ধ্বংস করতে তো আমেরিকার আকাশে চীনের রকেট, তাও একদম মানে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুত গতির বিমান থেকে রকেট নিক্ষেপ করে আর কি। আচ্ছা, আপনার এখানে আবার আসছি, আমরা যাচ্ছি আবার মতিউর রহমান চৌধুরী স্যার। তো মানে একই তো আপনার এই রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি আছে, এটা নিয়ে যেরকম একটা উত্তেজনা আছে, সেই সাথে একটা নিউজ আসছে যে আপনার এই রবীন্দ্রনাথের ভাস্কর্যের মধ্যে যে গীতাঞ্জলির সাথে যে পেরেক মারার ব্যাপারটা, এইটা আসলে এই ইস্যুটা একটু আলোচনা হচ্ছে। তা আপনি এটা কিভাবে দেখছেন যে আমাদের দেশে এগুলো বেহুদা বিতর্ক? এটা থেকে আমি কি গেইন করতেছি আপনি আমারে বলেন? এটা তো একটা মত প্রকাশের স্বাধীনতার সাথে, মানে মত প্রকাশের স্বাধীনতার সাথে কিভাবে সম্পর্কিত এটা বলেন না। না, এটা একটা প্রতিবাদ তো হইতেই পারে, প্রতিবাদ তো সবসময় হয়, প্রতিবাদ হয় না এমন তো কিছু না। কিন্তু এটা কি অভিনব মনে হচ্ছে না আপনার কাছে? হ্যাঁ, অনেক কিছু অনেকেই মনে করেন যে অভিনব। বাংলাদেশ তো একটা অদ্ভুত দেশ আসলে, যদি আপনি বলতে চান যে উদ্দেশ্যে আপনি যে প্রশ্নটা আপনি করেছেন যে এটা কীভাবে হলো, এই দেশে আপনার বিতর্ক হয় না এমন কোনো জিনিস আছে কিনা বলেন? মৌলিক অর্থে যদি বলেন, সব কিছু নিয়ে আমরা বিতর্ক করতে পারি। বিতর্কের শেষটা কি? বিতর্ক করার পরে আমরা রেজাল্টটা কী পাচ্ছি? এই 51 বছর যাবৎ দেখতেছি যে বিতর্ক, নানা বিষয়ে বিতর্ক হয়।
বিতর্কের শেষে কি হয়? বিতর্কটা হয়, এই দেশে বিতর্কের সমাধান হয়েছে কি জানেন? রাজপথে। হ্যাঁ, আপনার মধ্যে কি হতাশা কাজ করছে? হতাশা না, আমি নিজে মনে করি যে আসলে আমরা মানে দুনিয়া আগে যাচ্ছে আর আমরা খালি পিছনে যাচ্ছি। এইটা যারা এর পিছনের কারিগর, আমি মনে করি যে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা তারা করেছেন। এবং এটার মাঝে আমি বেহুদা বলছি এই কারণে, এটার মধ্যে যত গুরুত্ব দিবেন, যত কিছু যাবেন, তাতে এইটা এখান থেকে আপনি কোনো রেজাল্ট পাবেন না। কী রেজাল্ট পাবেন আপনি আমার বলেন দিনের শেষে? নাই। প্রশ্নটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে আমরা যে সংকটের মধ্যে আছি, জি, সোহরাব হাসান সত্যিকার অর্থে ঠিকই বলেছেন যে হ্যাঁ, এখন যে দেশে দুইটা বড় দলের মধ্যে কোনো সংলাপ নাই, আলাপ আলোচনা নাই, সে দেশে আপনি গণতন্ত্রের কথা আপনি বলছেন, গণতন্ত্র কিভাবে হবে? গণতন্ত্র কি হাতের মোয়া নাকি যাই না, কী হয়ে যাবে? কেউ আলোচনাই কেউ করে না। কেউ কোথায় কোন পার্টি আগে গেল ডিপ্লোম্যাটিক পার্টিতে, সেই পার্টিতে তারা আগ পরে যাবেন, এই মনোভাব যাদের, জি। এই অবস্থায় তো এখানে আপনি গণতন্ত্র আছে না নাই, এটা নিয়ে তো যে আমরা যে বিতর্কের কথা আপনি বলতেছেন বা যেটা আমরা বিশ্বাস করি যেটা হয়, হ্যাঁ, এটা নির্বাচন সামনে, এই নির্বাচনটা ফেয়ার হবে কি না এটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে, ঠিক আছে। কিন্তু সরকার তো বলছেন হবে, কিন্তু সরকার কি বলছেন যেভাবে, এইভাবে তো নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে না। তারা বলছেন যে প্রধানমন্ত্রীকে রাইখে নির্বাচন হবে না, এই তো। তো এখন যদি নির্বাচন হয় তাহলে এটা মানে না, বিরোধী দল তো বলছে যে না, না না, এই সরকারের অধীনে তো তার হবে মানে তো কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। তো আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তো বিদেশ থেকেও অনেকে মুরব্বীরা আসছেন বহুবার। আচ্ছা, আমরা অন্যদের সহযোগিতা চেয়েছি। যেটা আপনি একটা প্রশ্ন করেছিলেন মানে অজয় দাশগুপ্তকে, সেটা হলো যে আমরা নিজেরা, আমরা কেন বিদেশির জন্য এটা কি করি, মানে বিদেশিদের উপরে গুরুত্ব দিই, এই তো বলছেন জি, একটা। জি। তো বিদেশি গুরুত্ব দিই, তার কারণ হলো আমরা বললে আর কিছু হয় না, মনে করি যে আমরা না পারি নাই, বিদেশিরা কি বলে? বিদেশিরা বলে অফ দ্য রেকর্ড যেটা বলে বিদেশিরা, সেটা বলে যে ধাক্কা দিলে তোমাদের দিতে হবে, আমরা ধাক্কা দিতে পারবো না, আমরা শুধু বলতে পারবো যে এটা ভালো হয় নাই, এটা খারাপ হয়েছে, এই তো। কিন্তু আমরা তোমার প্রতি হয়তো সহানুভূতি দিব। আর ওই যে এক একজন মানে এক একটা দেশের ডিপ্লোম্যাটরা আসার পরে যে আমরা তোমার সাথে আছি, অমুকের সাথে আছি, এইটা আমার মনে হয় মানে এই চর্চা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশ মাঝখানে থেমে যাবে এইভাবে। আর প্লাস আমি তো দেখতেছি 10 বছর পরে বাংলাদেশ নেতৃত্বহীন হয়ে যাবে। সোহরাব হাসান, তো আরেকটা জিনিস নিয়ে বিতর্ক চলছে যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, যে আলটিমেটলি আপনাদের পত্রিকায় ছাপা হয়েছে, এটা কলামের প্রেক্ষিতে আসলে এই আলোচনাটা বেশি এসছে যে লাভজনক পদে থেকে বা এরকম কলাম রিপোর্টও আছে এবং যাতে বিশেষজ্ঞদের দুই মতই আছে। জি। এখন আমাদের সংবিধানে এক এক অনুচ্ছেদে এক এক রকম ব্যাখ্যা। তো 15তম সংশোধনের পর এটা অনেকটা স্পষ্ট করা হয়েছে যে রাষ্ট্রপতির পদ, প্রধানমন্ত্রী বা অন্যান্য এই পদগুলো যেগুলো নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন, সেগুলো লাভজনক নয়। আজকে প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এটা বলছেন, এবং সেই সঙ্গে তিনি এও বলছেন যে সংবিধানে অনেক বিষয়ে অস্পষ্টতা আছে, এগুলো স্পষ্ট করা প্রয়োজন। তবে একটা বলছেন যে সরকারি যারা সমর্থন করেন সরকারি এই সিদ্ধান্তের, যে কমিশনার বা একজন সাবেক বিচারপতি, প্রধান বিচারপতির পদ লাভজনক নয়, সেটি একটা না, প্রধান বিচারপতি হয়ে বা কমিশনার হয়ে লাভজনক পদে যেতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রপতির পদটা লাভজনক কিনা। বিচারপতি মতিন এবং তার আরেকজন, তারা কিন্তু শাহাবুদ্দিন সাহেবের যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখনও এই রিট হয়েছিল এবং রিটের রায় হয়েছে যে না, রাষ্ট্রপতির পদ লাভজনক নয়। অপর একটি রায়, এটা বিচারপতি মতিনি আমাকে বলেছেন যে বিচারপতি খায়রুল হকের একটা রায় আছে যে এটা লাভজনক। আমি সেই রায়টি দেখিনি। এখন আরেকটি প্রশ্ন আসছে, ওখানে যেখানে আছে যে লাভজনক পদে নিয়োগ প্রাপ্ত হবেন না বা নিয়োগ করা যাবে, নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। এখন প্রধান নির্বাচন কমিশনার ব্যাখ্যা দিয়েছেন তিনি তো নিয়োগপ্রাপ্ত নন, তিনি নির্বাচিত।
এই এখন সাংবিধানিক প্রশ্ন, এগুলো একাডেমিক আলোচনা হতে পারে। আর সর্বোচ্চ যদি কেউ মনে করে যে ক্ষতিগ্রস্ত বা আইনের ব্যত্যয় ঘটেছে, এটা সমাধান মানে এর নিষ্পত্তির জায়গা হচ্ছে সর্বোচ্চ আদালত। আর যে দুটি রায়কে কেন্দ্র করে এসব কথাবার্তা হচ্ছে, সেই রায় দুটি কিন্তু হাইকোর্ট বিভাগের, আপিল বিভাগের নয়। তা হাইকোর্ট বিভাগের যে কোনো রায় কিন্তু আপিল বিভাগে চ্যালেঞ্জ করা যায়, বা এটি কতটা মানে তার চূড়ান্ত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে যাওয়া যায়, কিন্তু কোনো পক্ষ যায়নি এ পর্যন্ত। আমি মনে করি যে এটা একটা নিষ্পত্তি হওয়া উচিত, এই বিতর্কের অবসান হওয়া উচিত। আর তার চেয়েও বিষয়, আমি এই সাংবিধানিক বিতর্কের চেয়েও নতুন যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন একটা কঠিন সময়ে, একটা সংকটজনক, দেশের একটি সংকটজনক সময়ে, তা সেক্ষেত্রে মানুষের কিন্তু, এটা আমি রাজনৈতিক দলের কথা বলছি না, মানুষের মধ্যে একটা শুভ ইচ্ছা বা একটা আকাঙ্ক্ষা যে তিনি হয়তো এই সংকট উত্তরণে কোনো ভূমিকা রাখতে পারেন। যেহেতু তিনি যে কোনো দলের হয়ে নির্বাচিত হন, কিন্তু যে তিনি দলের প্রধান হওয়ার পর মানে ওই পদে যাওয়ার পর আর দলীয় থাকেন না। আমাদের এখানে অনেক রাষ্ট্রপতি কিন্তু এই পদের মর্যাদা রেখেছেন, এবং তার থেকেই নতুন যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তার প্রতি একটা প্রত্যাশা মানুষের, সাধারণ মানুষের, যে হয়তো তার শুভ ইচ্ছা, তার সদিচ্ছা সংকট উত্তরণে কোনো ভূমিকা রাখতে পারে। আমি এই প্রসঙ্গে মানে 30 সেকেন্ড বলতে চাই। এই বিতর্কের সূত্রপাত কেন? দুদক আইনের সংশোধন না হয়, দুদক আইনে যদি বলা থাকতো না যে ওই বিশেষ করে ওই 9 নম্বর ধারায় সেটা বলা হয়েছে যে ওইখানে যদি একজন মানে অফিস অফ প্রফিট, হ্যাঁ মানে কী করেন আর কি, বিশেষ করে যিনি কি লাভজনক পদে, তো সেটা যদি লাভজনক পদ হয় তাইলে প্রেসিডেন্টের পদ লাভজনক, বা প্রেসিডেন্ট বা যেটা বলছে তারা অন্যান্য পদও বলছে যেটাতে লাভজনক হবে। এইটা আমরা বলছি যে দুদক আইনে এইটা বলা আছে, এই জন্য উনি হইতে পারেন না। যেমন দি আদার ডে তিনি কমিশনার ছিলেন, তাই তো? আগে তো সংশোধন হইতে হবে দুদক আইন। দুদক আইনের যদি সংশোধন হইতো তাইলে এটা হইতো না। যেটা পঞ্চদশ সংশোধনীর কথা বলা হচ্ছে, যে পঞ্চদশ সংশোধনীর কারণে এটা লাভজনক নয়, তো সেই কারণে তো বিতর্ক। তো এই বিতর্কটা তো আগে দুদক আইনের সংশোধন করতে হবে, নাইলে বিতর্ক থেকেই যাবে। আচ্ছা অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসি, যে এখানে যে আলোচনা হচ্ছে যে আমরা আসলে কঠিন বা সংকটাপন্ন একটা সময়, তো আসলে এই সময়টাকে কিভাবে ওভারকাম করা যায়, কিংবা আপনার মতামত? আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের 2014 বা 2018 নির্বাচন তো অনেকটা টেকনিক্যাল জয়। আবার রাজনীতি মোটিভাই যেটা কথা বলছিলেন যে রাজপথে ফয়সালা অনেক সময় হয়েছে। 2015 ফেব্রুয়ারি নির্বাচন কিন্তু আওয়ামী লীগ রাজপথে তার মতো করে ফয়সালা করে নিছে, কিন্তু 14 বা 18-তে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা, তারা কিন্তু রাজপথে সেই ফয়সালাটা করতে পারে নাই। এখন আগামীতে যদি অনমনীয় থাকে, নির্বাচন কতটা 14-18 ফর্মে হলো না বা ভিন্ন ফর্মে হলো সেটা অবশ্যই দেখতে হবে। আর রাষ্ট্রপতির কাছে যদি আমরা একটা মানে প্রত্যাশার জায়গাটা ধরে রাখি যে তাইলে কিন্তু ভালো হচ্ছে তাকে বিতর্কের বাইরে যতটা রাখা যায়, তাইলে অন্য সবার কাছেই কিন্তু সেই আস্থাটা। এখন শুরুতেই যদি দায়িত্ব নেওয়ার আগেই যদি বিতর্কিত এবং এক পক্ষের মধ্যে ঠেলে রাখি, তাইলে কিন্তু ওই ভূমিকাটা হয়তো একটা ভয় কাজ করে যে আলটিমেটলি যে এরকম, তাই না? তো সেই বিষয়গুলো কিন্তু রাজপথে ফয়সালা যদি মনে করে আওয়ামী লীগ যে আমি রাজপথে, বিএনপি আমাকে রাজপথের শক্তিতে কি করবে। আর একটা হলো যে রাজনীতিতে বাংলাদেশ কেন যে কোনো দেশেই কিন্তু শুধু তার দলের নেতা কর্মী বা কখনো কখনো ফ্লোটিং সমর্থক এই দিয়ে তো রাজনীতি ক্ষমতা নির্ধারিত হয় না। এর বাইরে দেশের মধ্যে অনেক ফ্যাক্টর আছে, বাইরের ফ্যাক্টর আছে। আমেরিকা তো এক সময় যে আমাকে একজন খ্যাতিমান আইনজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলেছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে ল্যাটিন আমেরিকায় কোন দেশে কে সেনা প্রধান হবে এটা সিআইএ ঠিক করে রাখে। বাংলাদেশেও এরকম হয়েছে, প্রভাব শুধু আমেরিকা তা না, নানা দেশেই প্রভাব বিস্তার করে আর কি।
তাই না? এখন সেটা বাংলাদেশের ওই শক্তিগুলো কিন্তু ওই ক্ষমতাটা আগের চেয়ে কমেছে। আবার ভারতের অনেকে মনে করে যে 73, 74, 75-এ ভারত বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি, পরের বহু বছর কিন্তু ভারত বাংলাদেশ নিয়ে খুব মাথা ঘামিয়েছে, বিশেষ করে রাজনীতিতে। তারা ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছে। সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিল, ভারতের পক্ষে বাংলাদেশের বাজার সৃষ্টিতে সাইফুর রহমানের চেয়ে তো বড় ভূমিকা কেউ রাখেন নাই। উনি ভারতের যত পরিমাণ জিনিস আনতে পারবেন এবং ট্যাক্স কমিয়ে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসলেন, তার সবচেয়ে বড় বেনিফিট পেয়েছিল ভারত। কিন্তু ভারতের চেয়ে বহু বেশি গুণ বেনিফিট পেয়েছে কিন্তু চীন। ভারত থেকে যত আমদানি হয় চীন থেকে তার অনেক বেশি আমদানি হয়। ভারতে যে রপ্তানি করি চীনে তার চেয়ে কম রপ্তানি করি। কিন্তু অর্থনীতিতে ভারত তার সুবিধাটা শুধু তার বৈধ পথে না, আরও নানা উপায়ে বাংলাদেশে ভারতের পণ্য আসে। চীন সেখানে নীরব থেকেও কিন্তু বাংলাদেশের তার রাজনীতি, অর্থনীতি, এখনকার চীনের রাষ্ট্রদূতে দেখেন, আমি তো গত 50 বছরে চীনের রাষ্ট্রদূতকে কোনো দেশের ব্যাপারে এত প্রকাশ্যে আসতে দেখিনি। এমনকি একটা কথা বলি যে গার্মেন্টস যখন ওই করোনার সময় চীনের কাপড় আনা বন্ধ করে ভারত থেকে আনা যায় কিনা, চীনে যখন প্রথম করোনা, তখনও কিন্তু পাবলিকলি এসে বলছেন স্টুপিড ডিসিশন হবে এই পথে চললে। স্টুপিড শব্দটা ব্যবহার করেছেন। আগে কিন্তু চীনকে এই ভূমিকায় দেখিনি। আপনি সবসময়, আপনি তো নিজেই টকশো করেন, টকশো উপস্থাপনা করেন, আপনি সবসময় একটা শেষের দিকে একটু কনক্লুশনের আগে একটা কথা বলেন যে আসলে এই সংকটের সমাধানটা কি। হ্যাঁ, তো আপনাকে যদি আজকে প্রশ্ন করা হয় যে আসলে সমাধানটা কোথায়, মানে কিভাবে আমরা সমাধান পেতে পারি এই সংকট কাটানোর জন্য? সংকটের সমাধান খুব সহজ, যদি দুই পক্ষ এক হয়, বসে আলোচনা করে। আলোচনাই তো নাই, তাইলে কীভাবে সংকটের সমাধান হবে? দুই পক্ষই অনড়। কেউ অনেকে মনে করেন যে রাজপথেই আমি দাবি আদায় করব, আর সরকার তো তার অবস্থানে অনড়। তো এই অবস্থায় আপনি যেটা বলছেন এটা ফয়সালা হবে না, হচ্ছে না, তো দীর্ঘদিন এটা হচ্ছে। এর আগেও একবার হয়েছে, হওয়ার পরে আবার ভেঙে গেল আলোচনা। এই যে মাঝে মাঝে গত নির্বাচনের আগে আলোচনা হলো, এই আলোচনা কোনো লাভ নেই, অর্থহীন আলোচনা। অর্থাৎ দুই পক্ষের মধ্যে কী কারণে আজকে বিরোধ বললেন দেখি? বিরোধটা কি? যে কেউ ক্ষমতায় থাকবে না কেউ ক্ষমতায় আসবেন, এই তো। ক্ষমতায় আসার কীটা কি? জনগণ এখানে তো দূরে, অনেক দূরে। এটা তো এই দুই পক্ষের মধ্যেই কিন্তু সমঝোতা দরকার। মানে আপনি কি মনে করেন সমাধানটা কি হবে? সমাধানটা এই ধরনের যদি আমরা সমাধান করতে চাই, আচ্ছা, নির্বাচনটাকে সামনে রেখে যদি সমাধান কথা বলি, তাহলে তো মতি ভাই যেটা বলছেন, হয় রাজপথে নাহলে আলোচনা এক হতে হবে। আর গণতান্ত্রিক মানসিকতা, গণতান্ত্রিক চিন্তা, গণতান্ত্রিক সংস্কৃতি যদি আমরা গড়ে না তুলতে পারি, যেটা আমরা 51 বছরেও পারিনি, তাহলে কোনো সমাধানই টিকবে না বা কোনো সমাধানই টেকসই হবে না। কারণ আমরা একটা নির্বাচন করতে পারবো, এরপর সংসদ চলবে না। সংসদ চলবে কিন্তু রাষ্ট্র অন্যদিকে চলবে, মানে নির্বাহী বিভাগ। মানে আমরা মনে হয় গণতন্ত্রের উপযুক্ত হইনি এখনো। না হলে 51 বছর ধরে 3টি রাজনৈতিক দল ক্ষমতায় আছে, কোনো দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, কোনো দল তারা ক্ষমতায় থাকতে একটি সুষ্ঠু নির্বাচন করে দেখাতে পারেনি। আওয়ামী লীগের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল, চ্যালেঞ্জ ছিল, 2টি নির্বাচনে তারা সেই চ্যালেঞ্জ নিতে পারেনি। তারা তাদের মতো করে নির্বাচন করেছে। এ কারণেই 2024 বা 23-এর শেষে যদি যে নির্বাচন হবে সেটি নিয়ে অনেক বেশি প্রশ্ন, অনেক বেশি সন্দেহ। এই সন্দেহ দূর করার দায়িত্ব প্রথমত সরকারি দলের। ধন্যবাদ আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে শুভরাত্রি।